কেমন? একটা ওয়েবসাইটে দুই ধরনের কন্টেন্ট থাকে, একটা হলো এক্সিস্টিং কন্টেন্ট আর একটা হলো নিউ কন্টেন্ট। এক্সিস্টিং কন্টেন্ট জিনিসটা কি, যে কন্টেন্টটা মূলত তার ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করা আছে, ঠিক আছে? আপনাদের এই জন্য চ্যাট বক্সটা ওপেন করি না ভাই, আমি আপনাদের ওপেনও করে দিছি, আমি আপনাদের সব কিছুই করে দিছি, ঠিক আছে? ইকো হবে কারণ আমি একদম আমার অফিসে আমি ছাড়া কেউ নাই, ঠিক আছে? আমার যে অফিস, এখন এই অফিসে কেউ নাই, দরজা জানালা বন্ধ করে ক্লাস নিচ্ছি, কেমন? সো চলেন, তো দুই ধরনের কন্টেন্ট থাকে। এক ধরনের কন্টেন্টকে বলা হয় যেটা এক্সিস্টিং কন্টেন্ট, মানে আমার ওয়েবসাইটে অলরেডি কন্টেন্টটা আছে, ঠিক আছে? এখন কন্টেন্ট আছে, আপনাকে ক্লায়েন্ট এসে বলবে আমার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটাকেই তোমাকে র্যাঙ্ক করে দিতে হবে। এখন আপনি তো জানেন যে একটা কন্টেন্টের মধ্যে যখন একটা কিওয়ার্ড ফোকাস করা হয়, কিওয়ার্ডটা টাইটেল, ইউআরএল, মেটা ডিসক্রিপশন, ইন্ট্রোতে হেডিং ট্যাগে থাকতে হয়, ইমেজ অল্টারনেটিভ ট্যাগে থাকতে হয়, ব্লা 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 ব্লা, এগুলা অন পেজে আসে। বাট আপনাদের আমি একটা চেকলিস্ট দিয়ে দিব, যে চেকলিস্ট দেখে আপনি মিলাই নেবেন এই কন্টেন্টটা তার জন্য পারফেক্ট কিনা, ঠিক আছে? তো প্রথম যে জিনিসটা সেটা হলো, প্রথম যে একটা কন্টেন্টে দেখতে হয় সেটা হলো আপনার কন্টেন্টটা ইউনিক কিনা, ঠিক আছে? প্রথম যে কোনো ক্লায়েন্টে কাজ দিলে আপনি আগে চেক করে নেবেন যে তার কন্টেন্টটা ইউনিক কিনা, এবং এই কন্টেন্টটা নিয়ে বা এই সেম ইনফরমেশন গুগলের কাছে আছে কিনা, ঠিক আছে? এখন এই ইউনিকনেস বলতে কি বোঝায়? গুগল যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে তখন কিন্তু ইনফরমেশনের জন্য র্যাঙ্ক করে। আমরা গুগলে যখন যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, আমরা মূলত ওয়েবসাইটের জন্য সার্চ করি না, আমরা ইনফরমেশনের জন্য সার্চ করি। সাপোজ আমার একটা জিনিস লাগবে, ধরেন আমার কনস্ট্রাক্টর লাগবে, অথবা আমার ইলেকট্রিশিয়ানস লাগবে, অথবা আমার ওয়্যার লুজ করতে হবে, আমরা কি গুগলে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের জন্য সার্চ করি নাকি ইনফরমেশনের জন্য সার্চ করি? বলেন তো। আমরা গুগলে ইনফরমেশনের জন্য সার্চ করি না? যাই হোক, কোন মোবাইলটা বেস্ট, মোবাইলের প্রাইস কত, তারপর হলো আমার ওয়েবসাইটের জন্য আমি কি করব, এক্স্যাক্টলি আমরা কিন্তু ইনফরমেশনের জন্য সার্চ করি। এখন যদি একই ইনফো গুগলের কাছে অলরেডি আছে, সেম কন্টেন্টটা গুগলের কাছে আছে, আপনার কন্টেন্টটা কোনো ভ্যালু ক্রিয়েট করবে গুগলে? গুগলকে কিছু দিতে পারবে? এখন যদি আপনার কন্টেন্টটা গুগলকে কিছু না দিতে পারে, তাহলে গুগল আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করবে বা আপনার ওয়েবসাইটে ভালো রেজাল্ট দিবে? ইউনিক জিনিসটা হলো এইটাই, যে আপনি যখন আপনার কন্টেন্টটা দিবেন তখন মেক ইট 100% ইউনিক, ঠিক আছে? মেক ইট 100% ইউনিক, যেন আপনার কন্টেন্টটা ইউনিক হয়। এখন এই কন্টেন্টটা যদি ইউনিক না হয় তাহলে আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি প্লেগারিজম, ঠিক আছে? প্লেগারিজম জিনিসটা কি? ধরেন আপনার যে কন্টেন্টটা লিখছেন, এই কন্টেন্টের হয় পুরো অংশ, না হয় কিছু অংশ, না হয় একটা সেন্টেন্স, একটা প্যারা যদি অন্য কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচ করে যায়, তাহলে আমরা এটাকে কি বলবো? প্লেগারাইজড কন্টেন্ট অথবা প্লেগারিজম কন্টেন্ট। ইউনিক জিনিসটা এবং কপি কন্টেন্টটা বুঝাইতে পারছি? যখন একটা কন্টেন্টটা অন্য একটা ওয়েবসাইট থেকে হুবহু একটা অংশ, একটা অথবা দুইটা লাইন কপি করা হয়, তখন এইটাকে বলা হয় প্লেগারাইজড কন্টেন্ট বা প্লেগারিজম কন্টেন্ট। বুঝতে পারছেন জিনিসটা? বুঝতে পারছেন? জাস্ট। এখন হৃদয় ভাই কিভাবে চেক করব যে কন্টেন্টটা প্লেগারাইজড আছে কিনা, বা কিভাবে চেক করব? পেইড টুলস আছে যেটাকে বলা হয় কপিস্কেপ, তারপরে কিউবোল্ড, গ্রামারলি দিয়ে দেখা যায়। আপনি শুধুমাত্র ফ্রিতে দেখবেন, ফ্রিতে দেখার জন্য আপনি এখানে লিখবেন স্মল এসইও প্লেগারিজম, ঠিক আছে? স্মল এসইও প্লেগারিজম চেকার, আমি এটার লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব, ঠিক আছে? জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এই লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিব, ঠিক আছে? কন্ট্রোল কে, দেন আমি এখানে এটাকে লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি, আপনি এখানে গিয়ে প্লেগারিজম চেক করতে পারবেন, এই ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে প্লেগারিজম চেক করতে পারবেন। এখন প্লেগারিজম চেক করার ওয়ে হলো, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ডকুমেন্ট শিটে কন্টেন্ট দেয়, এই ডকুমেন্ট শিটের লেখাগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পরে প্লেগারিজম চেকারে যাবেন। অথবা আপনার ক্লায়েন্টের যদি অলরেডি ওয়েবসাইট থাকে, ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো আইডিয়াল ইলেকট্রিশিয়ানস লন্ডন, তো আমি এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এই ওয়েবসাইটের কন্টেন্টের 1 থেকে 2টা প্যারা নিব, ঠিক আছে? 1 থেকে 2টা প্যারা নিব,
ওকে, ডান। ধরেন আমি এখান থেকেই একটা প্যারাই নিলাম, জাস্ট একটা প্যারা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এইখানে দিব, দেওয়ার পরে এই যে জাস্ট এইখানে আপনি পেস্ট করে দিবেন কন্টেন্টটাকে। কপি অ্যান্ড পেস্ট ইওর টেক্সট। আপনি এক থেকে দুইটা প্যারা নেবেন, ঠিক আছে, 2-3টা প্যারা নিতে পারেন। নেওয়ার পরে জাস্ট আপনি এইখানে গিয়ে দেখেন চেক প্লেগারিজম দেওয়া আছে, আপনি চেক প্লেগারিজমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনাকে বলে দিবে আপনার কন্টেন্টটা প্লেগারাইজ আছে কিনা। এটার প্রসেসটা কিভাবে হয়, এইটা কি করে, এই টুলসটা সার্চ করে, গুগলের সব জায়গায় সার্চ করে, সার্চ করার পরে কোন ওয়েবসাইটের কন্টেন্টের সাথে ম্যাচ করে এইটা বের করে দেয়। এখন যদি দেখেন আপনার নিজের ওয়েবসাইটের সাথে ম্যাচ করে, তাহলে কি এটা কপি কন্টেন্ট হবে? ধরেন সে বললো 100% প্লেগারাইজড, বাট ম্যাচ করছে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে, তাহলে কি এটা প্লেগারাইজ হবে নাকি ইউনিক হবে? যদি আপনার ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচ করে, তাহলে আপনি এটাকে প্লেগারাইজড কন্টেন্ট বলবেন। আপনি চেষ্টা করবেন 100% ইউনিক নেওয়ার জন্য। 5-10% মানা যায়, ঠিক আছে, 5-10% মানা যায়। বুঝাইতে পারছি জিনিসটা? কপি কন্টেন্ট জিনিসটা বুঝাইতে পারছি? ওকে, আমরা দেখে নিই এটাকে। বুঝতেছি না আমি কেন আজকে নেট স্লো হচ্ছে। নেট স্লো নাকি ল্যাপটপে স্লো হয়ে গেছে? আচ্ছা, ওকে, তো এটা ডিটেক্ট করবে, আমি জানি না, একটু স্লো হয়ে গেছে। আপনারা জাস্ট এটা ডিটেক্ট করে দেখে নেবেন যে কত পার্সেন্ট প্লেগারাইজ আসছে, এবং আপনি এই যে এটাকে ইউনিক করে ফেলবেন। কেমন, মানে এটা ক্লায়েন্টকে বলে দিবেন যে এটা প্লেগারাইজ আছে এবং প্লেগারাইজ কন্টেন্ট এটা। কেমন? তো প্রথম অপশন হলো আপনার ওয়েবসাইটটা 100% ইউনিক হতে হবে, আপনার ওয়েবসাইটের 100% ইউনিক কন্টেন্ট থাকতে হবে। তারপরের যে অপশনটা আছে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো গুগল অলওয়েজ বলে যে আর কখনো সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্ট লিখবা না, ইউজারদের জন্য কন্টেন্ট লিখবা। আপনার কন্টেন্টগুলা ইউজার ফ্রেন্ডলি হতে হবে। তাহলে হৃদয় ভাই, ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে কি বোঝায়? ইউজার ফ্রেন্ডলি বলতে বোঝায় যে কন্টেন্টটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করা যায়, যে কন্টেন্টটা ইজিলি পড়া যায়, এবং যে কন্টেন্টটা পড়লে যে কেউ বুঝতে পারবে সে কোন জিনিসটা ডেসক্রাইব করছে এবং কোন জিনিসটা বুঝাইতে চাচ্ছে। সো ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট হলো ইউজাররা যে ইনফরমেশনের জন্য আপনার ওয়েবসাইটে আসছে সেজন্য পুরো ইনফরমেশনটা আপনার ওয়েবসাইটে পায়, এবং সে যেন ইজিলি পড়ে বুঝতে পারে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। জাস্ট সিম্পলি এটা তো দেখতে মানে সবাই এরকমভাবেই লিখে, বাট আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে। ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট বলতে বোঝায় ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং সে যে ইন্টেন্টের জন্য আপনার ওয়েবসাইটে আসছে ওই ইন্টেন্টটা যেন ফুলফিল হয়, ঠিক আছে। তারপরে আপনার কন্টেন্টটা যেন এক নাগারে লেখা না থাকে, আপনার কন্টেন্টটা যেন ছোট ছোট সাব হেডিংয়ে ভাগ করা থাকে। যেমন ধরেন আপনার কোনো কন্টেন্ট যদি
300 ওয়ার্ডসের চেয়ে বেশি প্যারাগ্রাফের মতো করে হয়ে যায়, তখন এটা ইউজার ফ্রেন্ডলি ধরা হয় না। তো আপনি চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা যেন ছোট ছোট সাব হেডিংয়ে বিভক্ত থাকে। যেমন ধরেন আমি যদি এই কন্টেন্টটাকে ধরি, এই কন্টেন্টটা দেখেন, এখানে সে একটা সাব হেডিং দিছে আইডিয়াল ইলেকট্রিশিয়ানস, সে এখানে আইডিয়াল ইলেকট্রিশিয়ান সম্পর্কে লিখছে। আপনি যদি এই সেকেন্ড প্যারাতে যান তাহলে দেখতে পারেন লোকাল ইলেকট্রিশিয়ানস ইন লন্ডন, এখানে সে ছোট একটা প্যারাতে লিখছে। এবং এইখানে দেখেন সে আবার এক্সপার্ট ইলেকট্রিশিয়ানস ইন লন্ডন লিখছে, লিখার পরে এখানে দেখেন ছোট ছোট প্যারায় সে বিভক্ত করে দিছে। তো আপনাদের তো এটা খুব বেশি ওইভাবে ফোর্স করে দেখতে হবে না, জাস্ট চোখ বুলাই নেবেন যে আপনি নিজে কন্টেন্টটা পড়ে বুঝতে পারছেন কিনা, কন্টেন্টে সাব হেডিংগুলা ইউজ করা হয়েছে কিনা। বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝাইতে পারছি? সো ব্রেক ডাউন ইউর কন্টেন্ট উইথ সাব হেডিং, আপনাকে ওইটাকে সাব হেডিং দিয়ে ব্রেক ডাউন করতে হবে, ঠিক আছে? ব্রেক ডাউন ইউর কন্টেন্ট উইথ সাব হেডিং, ঠিক আছে? সাব হেডিং দিয়ে এটাকে ব্রেক ডাউন করে দিতে হবে। এতটুকু বুঝাইতে পারছি? এতটুকু বুঝাইতে পারছি? তারপরের যে জিনিসটা আসে সেটা হলো আপনার কন্টেন্টটা যেন থিন কন্টেন্ট না হয়। হৃদয় ভাই, থিন কন্টেন্ট জিনিসটা কি? থিন কন্টেন্ট বলতে বোঝায় যদি আপনার কন্টেন্টের লেন্থ 300 ওয়ার্ডের চেয়ে কম হয় তাহলে এইটাকে আপাদমস্তকে বলা হয় থিন কন্টেন্ট। থিন মানে তো বোঝেন, থিন মানে হলো আমাদের হিরো আলম ভাই, থিন মানে হলো আমাদের হিরো আলম ভাই। এই থিন কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্টের লেন্থ লেস দেন 300 ওয়ার্ডস। এখন আমাকে বলেন তো এই 300 ওয়ার্ডসে কি একটা কিওয়ার্ড নিয়ে ইনফরমেশন দেওয়া সম্ভব? এই 300 ওয়ার্ডসে কি একজন ইউজারের সব ইন্টেন্ট ফিল আপ করা সম্ভব? তাহলে আপনাকে অ্যাপ্রক্স একটা লং লেন্থের কন্টেন্ট লিখতে হবে। তো গুগল বলে বা আমরা এক্সপার্টাস যারা আছে তারা বলে যেন 800-এর উপরে হয়, ঠিক আছে? কত ওয়ার্ডের কন্টেন্ট হয়? 800 ওয়ার্ডসের উপরে। এখন মাঝে মধ্যে যদি প্রোডাক্টের কন্টেন্ট হয় তাহলে এইটাকে একটু কনসিডার করা যায়, ঠিক আছে? প্রোডাক্টের কন্টেন্ট অনেক সময় 800 ওয়ার্ডসে লেখা যায় না, 500 পর্যন্ত ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? প্রোডাক্টের কন্টেন্ট 500 পর্যন্ত ঠিক আছে। তাহলে থিন কন্টেন্ট বলতে বোঝায় যে কন্টেন্টের লেন্থটা ছোট হয়, এইটা আপনি অ্যাভয়েড করবেন, ঠিক আছে? তারপরে আপনি মেক শিওর করবেন যেন প্রপার ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক থাকে, প্রপার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক যেন থাকে। এখন এই প্রপার ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক যদি না থাকে তাহলে এই ধরনের কন্টেন্টকে বলা হয় অরফান পেজ, ঠিক আছে? যদি দেখেন কোনো একটা ওয়েব পেজে, নট ওয়েবসাইট, পুরো একটা ওয়েব পেজে যদি দেখেন কোনো ধরনের ইন্টারনাল লিঙ্কও সে করে নাই, এক্সটার্নাল লিঙ্কও করে নাই, মানে এই পেজের সাথে কারো কোনো সম্পর্ক নাই, মানে তার মাও নাই বাবাও নাই, ইন্টারনাল হলো মা, এক্সটার্নাল হলো বাবা, যদি না থাকে তাহলে আপনি এটাকে কি বলবেন? এতিম বলবেন না? আচ্ছা, যদি কারো বাবা থাকে তাহলে কি তাকে, মানে মা না থাকে বাবা থাকে তাহলে এটাকে কি বলা হয়? তারাও কি এতিম বলা হয়? মা না থাকলেও এতিম বলা হয় কি? আমি শিওর এই ওয়ার্ড সম্পর্কে জানা নাই। তো অরফান পেজ বলতে বোঝায় যদি আপনার ওয়েব পেজে ইন্টারনাল অর এক্সটার্নাল লিঙ্ক না থাকে। যদি শুধুমাত্র ইন্টারনাল লিঙ্কও থাকে তখনও কিন্তু আপনি বলতে পারবেন এটা অরফান পেজ না, যদি একটা লিঙ্ক আপ থাকে। বুঝাইতে পারছি? তাহলে ইন্টারনাল লিঙ্ক কখন করতে হয় তো জানেন, যদি আপনার কন্টেন্টের মধ্যে আপনি যদি এই কন্টেন্টটাকে নেন, এই যে দেখেন সেন্ট্রাল লন্ডনের জন্য সে আলাদা একটা ওয়েব পেজে লিঙ্ক করে দিছে, এই যে দেখেন তারই ওয়েবসাইটের সাথে এখানে লিঙ্ক করে দিছে। এবং এখানে যদি দেখেন ইমার্জেন্সি ইস্ট লন্ডনের জন্য সে আলাদা করে দিছে, সাউথ ইস্টের জন্য আলাদা করে দিছে, নর্থ লন্ডনের জন্য আলাদা করে দিছে, এবং এখানে নর্থ ইস্ট লন্ডনের জন্য আলাদা করে দিছে। এবং এইটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। যদি দেখেন তার ওয়েবসাইটে কোনো একটা ক্লিকাবল লিঙ্ক আছে যেটা তার ওয়েবসাইটকে রিফ্লেক্ট করে, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। যদি দেখেন তার ওয়েবসাইটে একটা ক্লিকাবল লিঙ্ক আছে যেটা অন্য আদার ওয়েবসাইটকে রিফ্লেক্ট করে, তাহলে এটাকে বলা হয় এক্সটার্নাল লিঙ্ক। এবং যে ওয়ার্ডের উপর লিঙ্ক আপ করা হয় এই ওয়ার্ডটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে না? অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে না হৃদয় ভাই? আগের ক্লাসগুলো কঠিন সহজ মনে হয়েছিল, আজকের ক্লাসটা এতটাও ইম্পর্টেন্ট না, বুঝছেন না? অ্যাপ্লাই করতে হবে না,
সব কিছু অ্যাপ্লাই করতে হবে না, বাট এটা তো জানতে হবে না। ধরেন ক্লায়েন্ট আপনাকে বলল যে আচ্ছা তুমি আমাকে এক্সপ্লেন করো, বা ইন্টারভিউ ফেস করবেন না, একটা ইন্টারভিউ তো ফেস করতে পারবেন। যদি বলে যে ভাই তুমি যে কন্টেন্ট ইজ কিং বলো, তোমাকে বলতে হবে না কোন কন্টেন্টগুলো ভালো, কোন কন্টেন্ট থাকলে ভালো, কেমন কন্টেন্ট থাকলে ভালো। তো এই জন্য আমি আজকের ক্লাসটা এক্সট্রা নিচ্ছি। এটা কিন্তু ইউটিউবে ছিল না, ছিল ইউটিউবে, অন্য কোনো ব্যাচেও ছিল না। বাট আমার গোল হলো যেন আপনারা এই ধরনের কর্পোরেট জব করেন। ইন ফিউচার যদি ইনশাল্লাহ আমার কোম্পানি যদি বড় হয়, আমি যখন একজন এসইও এক্সপার্টকে নিব, আপনি আমার স্টুডেন্ট হন, আমি কি আমার স্টুডেন্ট দেখে নিয়ে নিব? আমি আস্ক করবো না কিছু কোয়েশ্চন, তুমি এসইও এজেন্সির জন্য কাজ করবা, এসইওর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? বলবেন কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্ট ইউজাররা ভালোবাসে? তো এই ধরনের জিনিসগুলো জানতে হবে না? জব তো করতে হবে, আজকে না হয় কালকে করতে হবে না? আমার হন না হন কারো হন তার জব করতে হবে। সো এই জন্য এই জিনিসটা আপনারা দেখে নেন, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝে নেন। এতটাও কঠিন না রে ভাই, ঠিক আছে? এতটাও কঠিন না। এই যে বলতেছেন ইনশাল্লাহ একদিন আমার এমপ্লয়ি হবেন, কেন এই কথাটা বলছেন না? ইনশাল্লাহ একদিন আমি আপনার চেয়ে বড় এসইও এজেন্সি ফার্ম দিব, কেন এই কথা বলছেন না? কেন ইচ্ছাগুলো ছোট রাখেন ভাই? আমি তো চাই না আমার কোনো স্টুডেন্ট আমার এমপ্লয়ি হোক, আমি চাই আমার স্টুডেন্টদের নিজের এজেন্সি ফার্ম থাকুক। আপনারা বড় হলে আমি হ্যাপি ভাই, ঠিক আছে? আপনারা যত বড় হবেন এটলিস্ট আমি বলতে পারবো যে আপনারা কোনো কিছু আমার কাছ থেকে শিখছেন, ঠিক আছে? দ্যাটস দ্য স্পিরিট, ঠিক আছে? সো ওকে, ওকে। এখন আপনি সেপারেট করবেন, যদি লোকাল কন্টেন্ট হয় তাহলে লোকাল ওয়েবসাইট কন্টেন্টটাকে আপনি সেপারেট করবেন, ঠিক আছে? আপনি যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট দেন তাহলে ইন্টারন্যাশনাল কন্টেন্টটাকে আপনি সেপারেট করবেন, যদি আপনি ন্যাশনাল কন্টেন্ট দেন তাহলে ন্যাশনাল কন্টেন্টটাকে সেপারেট করবেন। এখন দেখেন এইটার মানে কি হৃদয় ভাই? ধরেন আপনার একটা কন্টেন্ট যেটা একটা লোকাল লোকাল একটা লোকাল অ্যাড্রেসকে স্পেসিফাইড করা, ধরেন লন্ডন, আপনি আপনার কন্টেন্টটা আপনার মতো করে লিখে গেছেন, কখনো আপনি উল্লেখই করেন নাই যে আপনি লন্ডনের জন্য সার্ভিস দিচ্ছেন, তাহলে একজন ইউজার এসে কনফিউশনে পড়ে যাবেন না? আপনি ঢাকার জন্য সার্ভিস দিচ্ছেন, অ্যাটলিস্ট তো কন্টেন্টে উল্লেখ করবেন যে আমি এইটা দিচ্ছি ঢাকার এই লোকেশনে বা ঢাকার ভেতরে অথবা ঢাকাতে, ঠিক আছে? তো আপনাকে স্পেসিফাইড করতে হবে যে আপনি লোকাল কন্টেন্ট হলে বা লোকাল ওয়েবসাইট হলে আপনাকে বলতে হবে যে উই আর বেসড ইন দিস লোকেশন। আপনি যদি ইন্টারন্যাশনাল হন তাহলে আপনি কোনো অ্যাড্রেস উল্লেখ করবেন না, আর আপনি যদি ন্যাশনাল হন তাহলে কিন্তু আপনাকে তার কান্ট্রিটা বেসও করতে হবে। বুঝাইতে পারছি? তবে ন্যাশনালে কান্ট্রি না উল্লেখ করলেও হয়, বাট লোকাল কন্টেন্টে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি লোকালি অর্গানাইজ করেন, আপনি লোকালি কি করেন, ঠিক আছে? জাস্ট এই জিনিসগুলো দেখলেই হয়। বাকি যে জিনিসগুলো দেখবেন সেটা হলো আপনি অন পেজের আদার টার্মস, ঠিক আছে? অন পেজের আদার্স টার্মস আপনি দেখবেন টাইটেল ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, আপনার হেডিং ট্যাগ ঠিক আছে কিনা, ঠিক আছে? হেডিং ট্যাগ ঠিক আছে কিনা। তবে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা আসে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে মেক শিওর করতে হবে আপনার কন্টেন্টটা ইউনিক কিনা, ঠিক আছে? কন্টেন্টটা ইউনিক কিনা। যারা কন্টেন্ট আউটলাইনটা বলছেন, কন্টেন্ট লেখার আগে কন্টেন্টের জন্য যে প্ল্যান সাজানো হয় এইটাকে বলা হয় কন্টেন্ট আউটলাইন। আমি কি পুরো কন্টেন্টটা আপনাদের বুঝাইতে পারছি? পুরো কন্টেন্টটা বুঝাইতে পারছি? এখন ধরেন দুই ধরনের কন্টেন্ট হয়। এক ধরনের কন্টেন্ট হলো তার ওয়েবসাইটে অলরেডি পাবলিশ করা আছে, ঠিক আছে? অলরেডি পাবলিশ করা আছে। এখন আপনি তার পাবলিশ কন্টেন্টে যদি দেখেন তার টাইটেলটা ঠিক না, তার মেটা ডিসক্রিপশনটা ঠিক না, আপনি বলবেন না যে আপনার টাইটেলে সমস্যা আছে, আপনার মেটা ডিসক্রিপশনে সমস্যা আছে, আপনার হেডিং ট্যাগে সমস্যা আছে, আপনার ইমেজে সমস্যা আছে, আপনার কন্টেন্ট থিন কন্টেন্ট, আপনার কন্টেন্টে এই সমস্যা। এই যে কন্টেন্টের মধ্যে যে সমস্যা আসে, এই সমস্যাটাকে যে মাধ্যমে সলভ করা হয় এইটাকেই বলা হয় অন সাইট এসইও অথবা অন পেজ এসইও। বুঝাইতে পারছি? একটা কন্টেন্টকে অপটিমাইজ করার জন্য যে প্রসেস ফলো করতে হয় ওই প্রসেসকে বলা হয় অন পেজ এসইও। তাহলে একটা কন্টেন্ট কয় ধরনের মাধ্যমে হতে পারে? হতে পারে একটা কন্টেন্ট অলরেডি তার ওয়েবসাইটে আছে, এখন আপনি যদি দেখেন তার ওয়েবসাইটের টাইটেলটা ঠিক না, তাহলে আপনি তার টাইটেলটা ঠিক করার জন্য যে স্টেপ নেবেন এইটাই অন পেজ এসইও, ঠিক আছে? অথবা অনেক সময় হতে পারে না ক্লায়েন্ট একটা নতুন কন্টেন্ট আপনাকে দিছে, আপনাকে বলতে পারে না যে তুমি কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পাবলিশও করো অন পেজও করে দাও, ঠিক আছে?
এখন হৃদয় ভাই কন্টেন্ট কিন্তু দুই ধরনের হয়, একটা হলো পেজ কন্টেন্ট, একটা হলো পোস্ট কন্টেন্ট। এই দুইটা জিনিস বোঝাই আজকে ছেড়ে দিব, ঠিক আছে? তাহলে পেজ কন্টেন্টটা কি? পেজ কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট এবং প্রোডাক্ট কন্টেন্ট, এই তিনটা জিনিস বোঝাই দিই। পেজ কন্টেন্ট বলতে বোঝায় যে তার ওয়েবসাইটের সার্ভিস রিলেটেড কন্টেন্ট, ঠিক আছে? তার ওয়েবসাইটের সার্ভিস রিলেটেড যতগুলা কন্টেন্ট আছে সবগুলা হলো পেজ কন্টেন্ট। যেমন ধরেন সে এখানে ইলেকট্রিশিয়ান সার্ভিস দিচ্ছে, সে এখানে ক্লিনিং সার্ভিস দিচ্ছে, এই যে সার্ভিস রিলেটেড আছে এগুলাকে বলা হয় পেজ কন্টেন্ট। এবং তার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড কন্টেন্ট থাকে তাহলে এটাকে বলা হয় প্রোডাক্ট কন্টেন্ট। এবং তার ওয়েবসাইটের ব্লগ সেগমেন্টে, এই যে দেখেন প্রতিটা ওয়েবসাইটে একটা ব্লগ সেগমেন্ট থাকবে, কেমন? অনেকের থাকে, অনেকের নাও থাকতে পারে। ব্লগ সেগমেন্টে যে কন্টেন্টগুলো থাকে এই কন্টেন্টটাকে বলা হয় পোস্ট কন্টেন্ট। এই তিন ধরনের কন্টেন্টকেই আমরা এসইও করে দেখাবো এবং আমাদের নেক্সট স্টেপ হবে অন পেজ এসইও। আমি কি কন্টেন্ট সম্পর্কে আপনাদের আইডিয়া দিতে পারছি? আপনাদের কন্টেন্ট সম্পর্কে আইডিয়া দিতে পারছি? আমাকে কেউ বলতে পারবেন ইট মানে কি? EAT, ইট মানে কি কেউ বলতে পারবেন? জাস্ট ইট মানে বলতে পারবেন? EAT, ইট মানে খাওয়া। ভেরি গুড, ভেরি গুড। যে ইট মানে খাওয়া বলছেন তাকে আমার তরফ থেকে এক জোড়া লাক্স সাবান গিফট, ঠিক আছে? কিয়া কসমেটিক্সের তরফ থেকে লাক্স সাবান গিফট, ঠিক আছে? ইট মানে অথরিটিভনেস, টুটের আগায় থাকতে হবে ভাই, এক্সপার্টিজ, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্থি। তো একটা কন্টেন্টের জন্য আপনাকে মেক শিওর করতে হবে না? একটা কন্টেন্ট দেওয়ার আগে তার ওয়েবসাইটটাকে মেক শিওর করতে হবে না নিশ রিলেভেন্ট ওয়েবসাইট আছে কি না? এই জিনিসগুলো মনে রাখবেন, কাভার করবেন। আমি খুব বেশি লং ক্লাস নিব না, আমি জানি রে ভাই বাংলাদেশে অনেক জায়গায় কারেন্ট নাই, ঠিক আছে? বাংলাদেশের অনেক জায়গায় কারেন্ট নাই। সো ঠিক না, ঘূর্ণিঝড় হয়েছে না আজকে? যে কন্টেন্টের মধ্যে এই স্পেসিফিকেশনগুলো থাকবে তাকে হাই কোয়ালিটি কন্টেন্ট বলা হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে অন পেজ নিয়ে, তবে আপনাদের কন্টেন্ট নিয়ে একটা কথা বলি, একটা কন্টেন্ট নিয়ে সিম্পল কথা বলি। এই যে কন্টেন্টের এই ইস্যুগুলো দেখতে হয় না আপনাদের, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাদের অলরেডি কন্টেন্ট পাবলিশ করেই দিবে, আপনাদের অন পেজ দেখার পরে, মানে সরি ওই যে কিওয়ার্ড রিসার্চ পড়ার পরে আপনারা অন পেজে মুভ করবেন, ঠিক আছে? অলরেডি কন্টেন্ট দেওয়া থাকে, তো আমাদের দেখতে হবে তার কন্টেন্টটা ঠিক আছে কিনা, কেমন? তার কন্টেন্টটা ঠিক আছে কিনা, যেটা আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? আগামী ক্লাসে দেখব, কেমন? ওকে, আমি কি করছি না, মানে লং টাইম ক্লাস নিচ্ছি না আজকে। নেক্সট ক্লাসগুলো অনেক লং হবে, কারণ নেক্সট ক্লাসগুলো আমি অফিস থেকেই নিব, ঠিক আছে? অফিস থেকে নিব। আচ্ছা, কারা কারা আমার অফিস দেখছেন? কারা কারা দেখেন নাই তারা দেখে নেন। দিস ইজ মাই অফিস। আজকে আমি একলাই আছি অফিসের মধ্যে, বাকি সবাই চলে গেছে, আজকে শনিবার আর কি, আমি তাদের ছুটি দিয়ে দিছি। ক্যামেরা অন হয় নাই, দুষ্টু ক্যামেরা। ওকে, সো দিস ইজ মাই অফিস। তো এখানে 4টা পিসি আছে, বাট এখন এখানে একটা, এখানে আমি বসি, এবং এখানে আরও 2 থেকে 3টা পিসি আসবে, কেমন? আজকে পেমেন্ট পেলাম তো, তো এই পেমেন্ট থেকে আমরা পিসি নিয়ে আসবো, পিসি ইনভেস্ট করবো আর কি। আরও 2-3 জন পার্সন আছে যারা লাকি এখানে কাজ করবে, কেমন? গুগল আপডেট নিয়ে বলবো আমি আপনাদের, ঠিক আছে? এত টেনশন নিয়ে না, গুগল আপডেট নিয়েও আমি আপনাদের বলবো, কেমন? সো ওকে, কোয়েশ্চেন শিট দেন। আর হৃদয় ভাই কি জানার ছিল আপনাকে বলেন, কোয়েশ্চেন শিটটা দেন, আমি দেখে দিচ্ছি। জি হৃদয় ভাই বলেন, আমাকে মেনশন দিয়ে পোস্ট করলেই তো হবে, আমি আপনাদের রেসপন্স করে দিব। আমার এজেন্সি নেমটা এখনও ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে, তো আমি এখন এক্সপ্লোর করতে যাচ্ছি না, ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে ওয়েবসাইট পাবলিশ হওয়ার পরে আমি বলবো, ঠিক আছে? নতুন তো, সো আমি নাম টাম সিলেক্ট করে রাখছি, বাট আগে ব্র্যান্ডিংটা হয়ে যাক, না হলে ভাই সমস্যা হবে, ঠিক আছে? ব্র্যান্ডিং হয়ে আমি রেজিস্ট্রেশন করে ফেলে ইউকে বেসড, আর না হলে রেজিস্ট্রেশন করতে পারবো না। আপনারা যদি মানে ধরেন সেম নামে যদি অলরেডি ডোমেইন নিয়ে থাকেন, ফেসবুক পেজ টেজ ক্রিয়েট করে ফেলেন, তাহলে কিন্তু আমি পরবর্তীতে করতে পারবো না। আমি কি করে মানে মানে আটকে যাব, ঠিক আছে? ওকে, কেউ একজন বলছিলেন ভাই এআই নিয়ে বলতে চাইছিলেন। ওকে,
এআই এসইওতে কোনো ইমপ্যাক্ট করবে না, ঠিক আছে? এআই এসইওতে কোনো ইমপ্যাক্ট করবে না, যেটাকে আপনারা বলেন চ্যাট জিপিটি, বার্ড, আপাতত কোনো ইমপ্যাক্ট করবে না। আর কখনো এসইও রিপ্লেস কেউ আসবে না রে ভাই। এসইও হলো ম্যানুয়াল টাচ করতে হয়, একটা কন্টেন্টকে ম্যানুয়াল টাচ করে পারফেক্ট করার নামই এসইও। সো হয়তো কন্টেন্ট রাইটারের জন্য একটু সমস্যা হবে, বাট আপনাদের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? এসইওর ভাত শেষ, তাহলে এত কষ্ট করে কোর্স করছেন কেন? এসইওর ভাত শেষ আর হৃদয় ভাই এসইও নিয়ে এখন এজেন্সি স্টার্ট করতে পারছেন। হৃদয় ভাইয়ের মতো বোকা কেউ আছে? যখন আমি 4 বছর আগে এসইও স্টার্ট করছিলাম তখনও বলতো ভাই এসইওর ভাত শেষ। যখন সেমরাশ আসলো, এইচরেফস আসলো, ভাই এসইওর ভাত শেষ, সব টুলস করে দিচ্ছে। এখন সেমরাশ কে ইউজ করবে? ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পরে কি ম্যাথ টিচারের ডিমান্ড কমে গেছে? ম্যাথ টিচারের ডিমান্ড কমে গেছে? ম্যাথ টিচারের ডিমান্ড কমে গেছে? এসইওর কাজটা কি রে ভাই? এসইওর কাজটা হলো আপনি নিজে অ্যাপ্লাই করবেন প্র্যাকটিক্যালি কন্টেন্টে। এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেন হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট, চ্যাট জিপিটি কি বলবে? বলেন, চ্যাট জিপিটি কি বলবে হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট? বার্ড কি বলবে হাউ টু র্যাঙ্ক এ ওয়েবসাইট? বলেন তো কি বলবে? বলবে না অন পেজ করো, টেকনিক্যাল এসইও করো, ব্যাকলিঙ্কিং করো, কন্টেন্ট দাও, ওয়েবসাইট সাজাও। এই জিনিসগুলো কে করবে? আপনি করবেন? কে করবে ভাই? আমার থেকে 100% পাচ্ছেন না কেন রে ভাই? আর কেন মনে হচ্ছে 100% পাচ্ছেন না? 100% পাচ্ছেন না? আচ্ছা ওকে, আমি যদি গ্যাপ থাকে তাহলে আমি ফিল আপ করে ট্রাই করব। ওকে, চল আমার কোয়েশ্চেন শিটটা কি হয়ে যাক। ওকে, এটা লাস্ট ক্লাস ছিল কন্টেন্ট নিয়ে। হুম। ওকে, এখন আমাকে হোয়াটসঅ্যাপ করলে তো পাবেন না ভাই, যখন ক্লায়েন্ট সাপোর্ট হয় তখন আপনি পাবেন। তবে আমি আজকে থেকে হোয়াটসঅ্যাপ চেক করা শুরু করব। জানি অনেক বিজি, আপনাকে হোয়াটসঅ্যাপ করছিলাম কিছু বলার জন্য, বাট আপনি নেক্সট এসএমএস সিন করেন নাই। একটু ক্লায়েন্ট যদি সিন করেন, আর্জেন্ট ভাইয়া প্লিজ। আমি ইংলিশ গ্রামার বুঝতে সমস্যা হয়, সো ইউনিক কন্টেন্ট বোঝার উপায় কি বলে দিছি। যদি ই কমার্স ক্যাটাগরির জন্য কন্টেন্ট লিখতে হয় তবে সেই ক্যাটাগরির জন্য কন্টেন্ট লিখবো কিভাবে, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য লিখবো, এইটা বুঝছি ভাই। কিন্তু যদি ক্যাটাগরি থাকে, ধরেন আপনার একটা চার্জার আছে, তো আপনি বেস্ট চার্জার নিয়ে লিখবেন। এই চার্জারের ভেতরে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর জন্য লিখতে হবে না। কিন্তু একটা পেজ ভাই, ভিন্ন ভিন্ন পেজের জন্য টার্গেটেড কিওয়ার্ড ভিন্ন হয়। কিন্তু এখন একটা পেজে টার্গেটেড কিওয়ার্ড একটা, অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করব, তখন 3-4টা কন্টেন্টের জন্য ওই পেজে টার্গেট, একটা পেজে একটা কন্টেন্টই পাবলিশ করা হয় রে ভাই, যায়। হৃদয় ভাই ইউআরএল এ ফর এ এন দি এন্ড এগুলো স্টপ ওয়ার্ড রাখা যাবে না। এখন টার্গেটেড কিওয়ার্ড যদি বেসবল টি শার্ট ফর মেন হয় তাহলে আপনি ফরটা রাখতে পারবেন, ঠিক আছে? যদি আপনার পুরোটা টার্গেটেড কিওয়ার্ড হয় তখন রাখতে পারবেন। আর্টিকেলের ক্ষেত্রে কন্টেন্ট রাইটার কি টাইটেলে H1 থেকে H6 বসাবে? হ্যাঁ, এগুলা বসাই দিবে, আপনি জাস্ট চেক করবেন। ইন্টারনাল লিঙ্ক অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক আজকে আবার বুঝাই দিছি। কোনো ওয়েবসাইটের হোম পেজ র্যাঙ্ক করার জন্য কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে ইউআরএল এ টার্গেটেড কিওয়ার্ড ইউজ করা যাবে। ভাই আপনি বলছেন অনেকগুলা রিলিভেন্ট কিওয়ার্ড থাকলে ওইগুলো H2 টু H5 বা H3 থেকে H6 ছয়টা করে রাখা যাবেন। কিওয়ার্ডগুলোকে H2 এর ডেসক্রিপশনের মতো ইউজ করব। আপনি হেডিং ট্যাগও ইউজ করবেন H2তে এবং ডেসক্রিপশনও ইউজ করবেন। H2 থেকে H6 পর্যন্ত যতবার ইচ্ছা ইউজ করা যায়। আমি যদি H2তেই সব কিওয়ার্ড পুশ করি কোনো সমস্যা হবে না, ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদের আগেই বলে দিছি কেন আপনি একটাতে ইউজ করবেন না। ক্যারেক্টার আর পিক্সেল কি সেম? অলমোস্ট সেম। ভাই গুগল নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন করে বলছে মাশাআল্লাহ গুগলের সার্চ পদ্ধতি বদলে গেছে, ওয়েবসাইটে ট্রাফিক কমে যাওয়ার আশঙ্কা। অনেক বলছে এটা এসইওতে খারাপ প্রভাব পড়বে। কি করবেন শাহরুখ ভাই? ছেড়ে দেন, এসইও দেখে কোনো লাভ নেই, ঠিক আছে ভাই? গুগলের ইউজারগুলা কিন্তু ওয়েবসাইট খুঁজেই আসে, ঠিক আছে? ইনফরমেশনগুলা ওয়েবসাইট থেকে এনে, এবং যদি আপনার ওয়েবসাইটে সব কিছু ঠিক থাকে তাহলে আপনি র্যাঙ্কে আসবেন এবং আপনি র্যাঙ্ক করবেনই। গুগল বার্ড বলেন, এগুলা কোনো ইফেক্ট করবে না। যদি সার্চ রেজাল্টে খুব বেশি ব্যবধান নিয়ে আসে
গুগল নিজেই বলে দিবে যে বিজনেস ওনারগুলা, ট্রাফিকগুলা, ব্লগ ওয়েবসাইটগুলা, এফিলিয়েট ওয়েবসাইটগুলা কি করবে। তবে আপাতত ভয়ের কোনো কারণ নাই, ভয় পাবেন না। আগে জিনিসগুলো শিখে নেন, তখন আপনি নিজেই ইউটিলাইজ করতে পারবেন যে ট্রাফিক কমবে না ট্রাফিক বাড়বে। ঠিক আছে? আপনি বলছেন ওয়েবসাইট 3 প্রকার, সার্ভিস, প্রোডাক্ট, ব্লগ। আমার প্রশ্ন, এই ওয়েবসাইটগুলো তৈরি করার সময় একটার সাথে আরেকটা এঙ্গেজ করা যাবে? যদি এঙ্গেজ করা যায়, উপকার অপকারে কিছু আছে? সার্ভিস, প্রোডাক্ট, ব্লগ। একটা সার্ভিস ওয়েবসাইটের ওনার ভিন্ন হবে, একটা প্রোডাক্ট ওয়েবসাইটের ওনার ভিন্ন হবে, একটা ব্লগ ওয়েবসাইটের ওনার ভিন্ন হবে। ঠিক আছে? আপনি তো একাই 3টা ওয়েবসাইটের ওনার হবেন না। যদি হন, তাহলে আপনি ইন্টারনাল লিঙ্কিং করতে পারবেন, বা সরি এক্সটার্নাল লিঙ্কিং করতে পারবেন। যে তুমি যদি এই প্রোডাক্ট চাও তাহলে প্রোডাক্ট ওয়েবসাইট দেখো, তুমি যদি ব্লগ চাও তাহলে ব্লগ। এটা আপনি তো, এটা খুব 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 রেয়ার হবে যে আপনি 3টা ওয়েবসাইটের মালিক হবেন 3টা ডিফারেন্ট ওয়েবসাইটের জন্য। ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ডটা কতবার ইউজ করতে হবে? একবারই ইউজ করবেন। ঠিক আছে ভাই? শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ড কি ইউআরএল এ বসাবো নাকি মিনিংফুল সেন্টেন্স হওয়া লাগবে? ইউআরএল এ শুধু টার্গেটেড কিওয়ার্ড বসালেই হবে। ইউআরএল এ যে থাকে তা কি অটো জেনারেট হয় বা জেনারেট করে দেওয়া লাগে? ইউআরএল টাইটেল থেকে নিয়ে নেওয়ায় আমরা অন পেজে দেখবো। ঠিক আছে? একটা ফোকাস কিওয়ার্ডের পাশাপাশি কি একটা রিলেভেন্ট কিওয়ার্ড ইউআরএল এ বসা যাবে? না রে ভাই, বসাইতে পারবেন না। স্পেসিফিক কত ক্যারেক্টার ইউআরএল হতে হবে ডিপেন্ড করে, তবে নট মোর দেন 70 ক্যারেক্টার। আমি কিভাবে বুঝবো যে আমার কন্টেন্টটা ইউনিক? আজকে বলে দিচ্ছি। ইউআরএল এ তো স্টপ ওয়ার্ড ইউজ করবো কিনা। টাইটেলে কি স্টপ ওয়ার্ড ইউজ করা যাবে? হ্যাঁ, টাইটেলে ইউজ করতে পারবেন। ভাই H1 হলো টাইটেল, কিন্তু H2 থেকে H6 পর্যন্ত কি করে বুঝবো ওইগুলা H2 বা H3? হেডিং ট্যাগ দেওয়া থাকবে, ডক ফাইল দিয়ে দিব। টাইটেল মেটা ডিসক্রিপশনে যেমন ক্যারেক্টার লিমিট আছে শর্ট অ্যান্ড সুইট করার জন্য বা এসসিআরপি এক নজরে পুরোটা দেখার জন্য, তেমন টাইটেলে এরও কি স্পেসিফিক ক্যারেক্টার, টাইটেলে যেমন মেটা ডিসক্রিপশন ইউজ করার লিমিট আছে শর্ট অ্যান্ড সুইট করার জন্য, এক নজরে পুরোটা দেখার জন্য, তেমন টাইটেলে কি স্পেসিফিক ক্যারেক্টার লিমিট আছে? হ্যাঁ, টাইটেলেও আছে, মেটা ডিসক্রিপশনেও আছে। আমরা অন পেজে দেখব। পিসি থেকে ক্লাস করে আমার পিসি বা মাইক্রোফোন নেই, যে কারণে এই পর্যন্ত কখনো কথা বলার সুযোগ হয় নাই। আমি আপনাকে চিনি, বাট আপনি মাইক্রোফোনের আলটারনেটিভ হিসাবে এই উপায় গ্রহণ করলাম। বাট আমি কিন্তু অ্যাক্টিভ স্টুডেন্ট, আর আমার সব কিছু জুড়ে এখন এসইও। আপনি জাস্ট আমার কথা একটু মাইন্ডে রাখেন। আপনার মুখের নিজের নামের নিজের সম্পর্কে শুনতে ভালো লাগে। মেন্টর বলে কথা। আমি কমপ্লিটলি স্কিল গ্যাদার করার ট্রাই করছি আলহামদুলিল্লাহ। পর্যন্ত যত ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পারছি, কারণ ভর্তি হওয়ার আগে ইউটিউবে 2বার এর অধিক ভিডিও এগুলো দেখছি। ওভারঅল জাস্ট ছোটো ভাই হিসেবে একটু খোঁজ নেন। ওকে সাকিব ভাই, ইনশাল্লাহ। ওকে, একটা জিনিস আপনারা আসলে নোটিস করছেন যে আমি হয়তো বা 100% দিচ্ছি না। আসলে 100% দেওয়াটা হলো আমাদের ক্লাসগুলো তো একদিন পরে পরে হয়, হয়তো বা 100% পাচ্ছেন না আপনারা। ইনশাল্লাহ আমাদের নেক্সট যে টপিকস আছে অন পেজ এসইও, আমি চেষ্টা করবো আপনাদের 100% দেওয়ার। আমি নিজেকে একটু ভাবি যে আমি 100% দিচ্ছি কিনা। তবে আমার তরফ থেকে কোনো কি নাই, হয়তো বা ইউটিউবের ক্লাসগুলো অনেক মজা করে নিতাম। কেমন, যারা ইউটিউব দেখে আসছেন, অনেক দুষ্ট কথাবার্তা বলতাম বা অনেক দুষ্ট এক্সাম্পলগুলো দিতাম। বাট সবসময় তো মাইন্ডে সব কিছু কাজ করে না ভাই। যখন ফ্রেশ মাইন্ড থাকবে তখন আমি এইভাবে নেব। প্রতিটা ক্লাসের রিদম যে এক থাকবে এরকম না। ঠিক আছে? আমি খালিদ ফারহান ভাইয়ের মতো হয়ে গেছি? খালিদ ফারহান ভাইয়ের মতো কি করছি ভাই আমি? না রে ভাই, কারোর সাথে কম্পেয়ার করেন না। ঠিক আছে? এমন তো না খালিদ ফারহান ভাইয়ের মতো কিছু করছি বা এরকম না। আমি তো প্রতিদিনের লাইভ ক্লাস নিচ্ছি, আমি আপনাদের সাথে কানেক্টেড আছি। সো আই ডোন্ট নো, বাট এটা অ্যাটলিস্ট বলে না যে খালিদ ফারহান ভাইয়ের মতো হয়ে গেছে। এখন সবার কাছে তো সব ইফেক্টটা ভালো লাগবে না। এখানে 500 জন মানুষ আছি, ঠিক আছে? 500 জনের মাইন্ডসেট অন্যরকম থাকবে। সো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেন আপনারা কোনো জিনিসের কমতি না থাকে। কেমন? কোনো জিনিসের কমতি না থাকে। ওকে, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা আগামীকালকার ক্লাসে অন পেজ শুরু করব। আর কন্টেন্টটা জাস্ট একটু গুছাই নিন ইনশাল্লাহ। ঠিক আছে? আমরা আগামীকালকে ক্লাস করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
ওকে, কেউ ক্লাসে থাকেন না কেমন? কেউ ক্লাসে থাকেন না, আমি চলে গেলে, ঠিক আছে? सच्चे दोस्त वही
अच्छे वक्त में आपकी बजाते हैं और जब मुश्किल वक्त आता है तो वही छिछोरे आपके दरवाजे पर खड़े नजर आते हैं। अब तेरे बिना यहाँ मेरी सांसें जैसे बिना ওকে, চলেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? ওকে, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? কেমন যাচ্ছে আপনাদের নিশ কিওয়ার্ড রিসার্চ এবং আদার যে স্টাফগুলো আছে? ওকে, তো অফিস থেকে ক্লাস নিতে হচ্ছে, বাসায় যাওয়ার সময় আর পাই নাই, এখানে অনেকগুলো কাজ ছিল। তো আপনাদের প্রসেস জানতে চাচ্ছি, আপনারা কি অ্যাডসেন্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন বা টপিক রিসার্চ করছেন? কি প্রবলেম ফেস করছেন? চলেন আমরা আজকে কথা বলি কি প্রবলেম ফেস করছেন এবং আপনাদের কোন ধরনের হেজিটেশন হচ্ছে কিনা, বা কিওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছেন কিনা। কিওয়ার্ডগুলো খুঁজে না পেলে আমি বলে দিব অন্য কোনো মেথডে আপনি খুঁজে পাবেন কিনা, অথবা আপনাদের যে থটস আছে অ্যাডসেন্স নিয়ে, এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করি, কারণ ডিসকাশন জিনিসটা খুব বেশি দরকার। এবং যদি সময় থাকে আমি আপনাদের কন্টেন্টটাও দেখাই দিব, ঠিক আছে? কন্টেন্ট রাইটের সেম প্রসেস আমি অলরেডি আপনাদের কন্টেন্ট রাইটিং দেখাই দিচ্ছি, ঠিক আছে?